বাপি, আজকে এটা কোনো পলিটিক্যাল মতের কথা আমরা কথা বলছি না। পলিটিক্যাল মত তো একটা হতেই পারে, সব প্রত্যেকে অ্যাপলিটিক্যাল, আমরা কেউই নই। আমি যেটা তোমার কাছে আমার আর্জি জানার, ফর দ্য সেক অফ হিস্ট্রি, যে তোমার এই জীবনযাত্রায় খুব ন্যায্যভাবেই তুমি অনেকগুলো সরকার বা পার্টি বা এদের সব চেঞ্জ দেখেছো, আর কি নানান রকম ঘটনাও ঘটেছে। তো অ্যাজ আ অবজারভার, তুমি তো অবজারভার হিসেবে তুমি কি কি তোমার মনে হয়েছে? সেদিক দিয়ে বলতে গেলে আমার জীবনে আমি তো অনেক রকম সরকারই দেখলাম। ব্রিটিশ সরকারও দেখেছি, অবশ্য কম। তাদের কার্যপ্রণালী বা আঘাত পরে বিশ্লেষণ করেছি, তখন কিছু বুঝতে পারিনি। তারপর তো দেশ স্বাধীন হলো। স্বাধীন হলো যখন কংগ্রেস হলো। কংগ্রেস তার আগে ৭৫ বছর ধরে স্ট্রাগল করেছে, জেল কেটেছে। সুতরাং তারা যে অবিসংবাদিতভাবে দেশের সিংহাসনে বসবে, রাজ্য শাসন করবে, সেটা বলাই বাহুল্য। তাদের অপোজ করার মতো কেউ ছিল না। যদিও তারপর আস্তে আস্তে অন্য পার্টিরা উঠতে আরম্ভ করলো, এবং কংগ্রেসের প্রাথমিক তাদের যে পপুলারিটি ছিল, তার ফলে তারা বেশ 25 বছর কাটিয়ে গেল ওই পুরোনো লিডারদের দেখিয়ে। হ্যাঁ, জেলে পড়ে মরলো কে, অমুক হলো কে, আত্মহত্যা করলো কে, আত্মদান করলো কে, এইসব বলে টলে তারা তো বেশ 65-67 অবধি খুব চালিয়ে গেল। তারপর অন্য পার্টিরাও তো আস্তে আস্তে দেশকে ভালোবেসেই হোক, নিজেদের ভালোবেসেই হোক, আর নিজেদের পার্টির গঠনের জন্যই হোক, অন্য সব পার্টিরাও আস্তে আস্তে তৈরি হলো। সেই সময়টা মানে সরকারের প্রতি, আসীন যে সরকার, তার প্রতি প্রথম একটা লোকের একটা অবিশ্বাস এলো। তারপর তো কিন্তু আবার সেটা ভালো হয়ে গেল। 56 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতের পজিশন ভালো হলো, জিতল। এবং তারপরে তো সবচেয়ে ভালো হলো, আমি সিকোয়েন্সটা বুঝতাম না, না। 56 না 65। হ্যাঁ, তাই বলো। কিন্তু 61-তে চীনের সঙ্গে যুদ্ধ হলো। 65-তে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলো। সেটাতে ভারতের পজিশন খুব ভালো হলো, যেখানে আমাদের লাল বাহাদুর শাস্ত্রী মারা গেলেন যেটার পর। তারপর হলো 71 সালে তো পৃথিবী জায়গায়, ভারতের জায়গা কোথায় উঠে গেল। আমেরিকার মতো দেশকে তারা যুদ্ধজাহাজ পাঠিয়েছে, সেটাকে উপেক্ষা করে ইন্দিরা গান্ধী সমস্ত বাংলাদেশকে স্বাধীনতা পেতে সাহায্য করলো। কিন্তু সেই ইন্দিরা গান্ধী আবার ওই ইলেকশনের সময় কোনো রকম ভুল ত্রুটির ব্যাপার নিয়ে তার ইলেকশন ক্যান্সেল হয়ে যায়, এবং 75 সালে আবার ইমার্জেন্সি হলো। তখন আবার কংগ্রেস পার্টি খুব দুর্দিনে পড়ে গেল। এবং এগুলো যখন দিল্লিতে হচ্ছে, আমাদের পশ্চিমবাংলাতেও তাই হচ্ছে, ঠিক প্যারালালি হচ্ছে। এবং তারপর 77 সালে পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেস চলে গেল বামফ্রন্টের। বামফ্রন্টের ইতিহাস দেখো কত। এই মোটামুটি সিপিএম পার্টি ধরো, কমিউনিস্ট পার্টি, তারা বহু আগে থেকে, প্রায় 1930 সাল থেকে এই পার্টি ছিল। এই পার্টি কাজ করেছে, পার্টি হিসেবে কাজ করেছে। হ্যাঁ, দেশের স্বাধীনতায় তারা বিশেষ কিছু করেনি, অবশ্য উল্টো কিছু করেছে তা আমি জানি না, সে আলোচনা আমি করতে যাই না। কারণ যুদ্ধের সময় বা স্বাধীনতা আন্দোলনে কোন পার্টি কী করেছে সে অনেকে বলেছে, আমার সব জানা নেই। কিন্তু যাই হোক, 47 সাল পর দেশ যখন স্বাধীন হলো, তখন ওর পার্টি সামনে এলো। কোনো সময় বাড়াবাড়ি করে সে পার্টিকে গভর্নমেন্ট ব্যান করে দিল, এমনও হয়েছে। যাই হোক, এর এখন আস্তে 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 ফিরলে এলো। এবং খুবই আনন্দের কথা, তখনকার যারা কমিউনিস্ট পার্টি ছিল, পতাকাটা আমরা দেখছি, মানে পায়জামা, আধা ময়লা পাঞ্জাবি পরে, আর কাঁধ ব্যাগ নিয়ে, জোড়া কাঁধ ব্যাগ নিয়ে পতাকাটি ঘুরে বেড়াচ্ছে, সেন্ট ক্লাস টামে যাচ্ছে, করছে, রাস্তায় বিড়ি খাচ্ছে, লোকের সাথে কথা বলছে। সেই সিপিএমকে দেখলে লোকে শ্রদ্ধা করতো। রাস্তায় সিপিআইয়ের একটা লোক যাচ্ছে, কমিউনিস্ট পার্টি লোক, যেমন সাধু সন্ন্যাসী লোকে বলো না,
যাই করুক মণ্ডলটা সাধু তো বটে। হ্যাঁ, তা এইরকম ছিল। তারা ৭৭ যখন এলো তখন তো পশ্চিমবঙ্গের লোকের খুব আশা ছিল, এবং তারা সেই তখনকার যারা নেতা ছিলেন সকলেই খুব সত্যি করে বড় নেতা ছিলেন, মানুষের সঙ্গে মিশতেন। কিন্তু হলো কি, আস্তে আস্তে যা হয় সব সব পার্টিরই, সব গভর্নমেন্টেরই প্রতিশ্রুতি নিয়ে আসে, প্রথমে দিয়ে কিছুটা থাকে, তারপরই সব জল ঢুকে যায়, সাতটার নেচে ঢুকে যায়, এবং 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর পরে চরম একটা অশান্তির মধ্যে দিয়ে আনপপুলার হয়ে তাদের বিদায় নিতে হয়। সব গভর্নমেন্টের এই অবস্থা। সুতরাং গভর্নমেন্ট সম্বন্ধে আর কি বলবো। যখন এমার্জেন্সি ডিক্লেয়ার হল, সাধারণ মানুষের পলিটিক্যালি সমস্ত বলে দেওয়া হচ্ছে এটা বলতে পারবে না, এটা করতে পারবে না, তো তখন কি আর একটা মনে হলো যে স্বাধীনতা চলে গেল, মানে ফ্রিডম অফ স্পিচ ইত্যাদি? তো আমি 71 থেকে শুরু করবো। সাধারণ মানুষ 71 সালে সাধারণ মানুষ তো খুবই খুশি। মানে আমি পশ্চিমবঙ্গের কথা বিশেষ করে বলতে পারি, কেন বাংলাদেশের লিবারেশনে পশ্চিমবঙ্গই সবচেয়ে বেশি আলোড়িত হয়েছে। হ্যাঁ, গুজরাটের লোকেরা পশ্চিমবঙ্গে পুরো Obviously, হ্যাঁ। তত না হচ্ছে, একটা রাষ্ট্র হচ্ছে তাই। যেমন মলদ্বীপে যদি কিছু হয় আমরা ততটা বুঝতে পারবো না, কিন্তু হয়তো গুজরাটের লোকেরা বুঝতে পারবে। কারেক্ট। 71 সালে সে তো হয়ে ব্যাপার, সমস্ত দেশের রক্ত টকবক করে ফুটছে। 47 সালে যে দুর্দশা দুর্ভাগ্য আমাদের দেশে এসেছিল তার একটা যেন প্রতিবিধান হচ্ছে, হলো তাই 71 সালের পর। হ্যাঁ, মুজিবের সেই 26শে মার্চ না 25শে মার্চের সেই বক্তৃতা বারবার হোম করে উঠছে, প্রথমেই হোম করে একটা শব্দ করে বাঙাল ভাষায় তার বক্তৃতা। তারপর তো ইন্দিরা গান্ধী যেদিন যুদ্ধ ডিক্লেয়ার করেন, কলকাতায় এসেছিলেন উনি, পটিয়ালামে মিটিং টিটিং কী সব করছিলেন। সেদিন সন্ধ্যাবেলা রাজভবনে উনি সমস্ত গুণীজনদের একটা মিটিং ডেকেছেন। মানে অবভিয়াসলি পাকিস্তান এই বাংলাদেশের সঙ্গে তখনও গণ্ডগোল চলছে, এইসব বিষয়ে কিছু বোঝাবে না। সে মিটিং করতে করতে তার কাছে কী একটা খবর এসে গেল, ওই সব গুণীজনদের নিয়ে আজকালকে তো বিশিষ্টজন বলে আর কি, তাদের নিয়ে রাজভবনে মিটিং করতে করতে কী একটা খবর চলে। উনি বললেন, আমায় মাফ করবেন, একটা জরুরি খবর এসছে, আমাকে এখনই দিল্লি চলে যেতে হবে, আমি আর কিছু বলতে পারছি না বলে ওদের কাছে মিটিং নিয়ে পাকিস্তান আক্রমণ করেছে। হ্যাঁ, কী খবর যায় না, উনি বললেন পাকিস্তান আক্রমণ করেছে বলে উনি উঠে গেলেন, বোধহয় প্লেনেতেই হোক বা দিল্লিতে পৌঁছে হোক, সেদিন যে আমাদের এখন পাকিস্তানের সঙ্গে আমাদের সর্বাত্মক যুদ্ধ আরম্ভ হলো। যেটা আগে বাংলাদেশে ওরা যুদ্ধ করছিল, আমরা তাদের আশ্রয় দিচ্ছিলাম, আমরা ওর মধ্যে লিপ্ত ছিলাম না, এখন কিন্তু যুদ্ধ হয়ে গেল। এই কবে হবে এটা, ডিসেম্বরের মধ্যে 15-16 ডিসেম্বর দেখতে হবে। হ্যাঁ, কেন 15-16 ডিসেম্বর তো স্বাধীন হলো, তার দিন 15 আগে। যাই হোক, এইটা হলো 19 এই যে আরম্ভ হলো। আর তখন তো টিভি নেই, বাংলা রেডিওতে ওই টাকি টাকি ওইদিকে কোথায় বাংলাদেশ রেডিও বলে, ইন্ডিয়ার মধ্যেই বাংলাদেশ রেডিও বলে একটা স্টেশন করা হলো। হ্যাঁ, স্বাধীন বাংলা মুক্ত বলে একটা করা হচ্ছে কোথায় আমি জানি না, পরে শুনেছি কোথায় করেছে। হ্যাঁ, সেটা হচ্ছে। আর আমাদের এখানে আছে দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, তার সুন্দর গলা, আরও সব কারা ছিল। সেই সময় দিন রাত ঘন্টায় ঘন্টা স্পেশাল খবর হচ্ছে, আর আমরা শুনছি। বাংলাদেশেরও খবর হচ্ছে, ওদের খবরও শুনছি, পাকিস্তানের দিচ্ছে। হ্যাঁ, খুব আজও ইন্দিরা গান্ধী খুব বড় বড় কথা বলছেন, কিন্তু উনি যখন শুনবেন যে কলকাতার হাওড়া ব্রিজ 30 রাত হয়ে ভেসে গেছে, তখন তিনি কী বলবেন? বলছে হ্যাঁ, এটা বাংলা ভাষাতেই চলছে, বাংলা ভাষাতে। তো তখন তো ইস্ট পাকিস্তান এবং রান তোমরা শুনছো। হ্যাঁ, আমি শুনেছি, আমি নিজে শুনেছি। পাকিস্তান তখন তো ক্যাপচার করে রেখে দিয়েছে, পাকিস্তান নিয়ে ধরো রাজাকর যারা পড়ে তাদের দিয়ে চালাচ্ছে। তার ঢাকাতে প্রপাগান্ডা কিন্তু
পাকিস্তানেরই পক্ষে হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া, হ্যাঁ ঢাকা থেকে জন্য। কিন্তু স্বাধীন বাংলাদেশ যেটা হচ্ছে, সেটা যেটা টাকি থেকে হচ্ছে। সীমান্তে কোনো জায়গায় করেছে, টাকি টাকি বন্ধু ওই জায়গায় কোথাও যায় না, সেটা কিন্তু রান বাই ইন্ডিয়া ও ওখানকার পুরো বাংলাদেশ লিবারেশন ওয়ার্ড যেটা ছিল। এই তো দেখে তো বোঝাই যাচ্ছিল। তারপর খবর টবর শুনে যে পাকিস্তান পিছু উঠছে। এইবার খবর হলো চলতে চলতে আমেরিকা হুঙ্কার দিল, এই তোমরা কেন যুদ্ধে ঢুকলে, এরা নয়, ওদের নিজেদের ব্যাপার, নিজেরা ইন্টারনাল ব্যাপার। আমি এরা বলছি ইন্টারনাল ব্যাপার কোথায়? প্রত্যেক দিন 20,000-25,000 লোক আমাদের এখানে ঢুকে আসছে, আমাদের তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে হচ্ছে। গত 6 মাস ধরে এরকম চলেছে। আমাদের দেশে 3টে টাউনশিপ করতে হয়েছে ওদের জন্য। কিন্তু বাংলাদেশের ওই যুদ্ধ যেন তখন আমাদেরই যুদ্ধ। পশ্চিমবাংলায় এবার আমাদের যুদ্ধ হয়েছে। প্রত্যেক দিন খবর কী হচ্ছে, আমেরিকা হুমকি লাগাচ্ছে। আমেরিকা তাদের 7th ফ্লিট যে যুদ্ধ নৌবহর, সেটাকে পাঠিয়ে দিল প্রশান্ত মহাসাগরের দিকে আসছে। ভারত, ইন্ডিয়া, ইন্দিরা গান্ধী আর গত 6 মাসে সব দেশের সঙ্গে যোগাযোগ করে ইন্ডিয়ার পজিশন জানিয়েছে। তারা ইন্ডিয়ার এগেন্সে কিছু বলছে না, তারা কিছুটা বুঝেছে যথার্থ ব্যাপার। আমেরিকা যখন এলো তখন আর কেউ হলো না। রাশিয়ার যে যুদ্ধটা, তার প্রশান্ত মহাসাগরের কাছাকাছি থাকে, হ্যাঁ, বোধ হয় বার্মার নিচে দিয়েছিল, তারা বললো আমরাও যাচ্ছি, তারা আগে পাঠিয়ে দিল। দেখা গেল দুজনে যদি আসে, তারা রাশিয়ার যে নৌবহর, তারা আগে চলে আসবে। আর এদিকে ইন্ডিয়া গভর্নমেন্ট তারাও ওসব রাশিয়া পৃথিবী সব থমকে আছে। কী জানি কি ফট করে যদি এটা হয়ে যায়, একবার বিশ্বযুদ্ধ লেগে যাবে। এরকম করতে করতে শেষ করে তো বোঝা যাচ্ছে ওরা পালিয়ে গেল, ধরা পড়ে গেল, অত্যাচার হচ্ছে ইত্যাদি করতে করতে 16ই ডিসেম্বর তো ওদের জেনারেল নিয়াজিনাকে সারেন্ডার করল। সে তো খবর এখানে বলছে। হ্যাঁ, তো তখন এখানে রাস্তাঘাটে, কলকাতার রাস্তাঘাটে বা লোকের এটা কি? হ্যাঁ, লোকে হয়েই করছে। আর রাস্তাঘাটে, চায়ের দোকানে, যেখানে রেডিও টেডিও, তখন তো রেডিও টেডিও খুব বেরিয়েছিল না। হ্যাঁ, বাড়িতে টাড়িতে তখন ওই রেডিও এসে গেছে, ট্রানজিস্টার। হ্যাঁ, ট্রানজিস্টার রেডিও, সস্তা রেডিও এসে গেছে। কিন্তু লোকের ভিড় করে না হলে তো হয় না। সব চায়ের দোকানে এখানে চালিয়ে দেওয়া হয়েছে। এখন খবর পড়ছি দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, সেই দেবদুলাল বন্দ্যোপাধ্যায় সুন্দরী। তারপর গান গাইতোকে একজন ওই শান্তিপুরের এক ভদ্রলোক খুব ভালো বলে, ও দিদিও বাজার থেকে বউ এনে দিয়ে যার গান। আচ্ছা, তার নামে কি দেবদুলাল না খবর পড়তো দেবদুলাল? খবর পড়তেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, খবর পড়তেন দেবদুলাল ও বন্দ্যোপাধ্যায়। একটা কি দুলাল, ও খুব ভালো। সে ভদ্রলোক বেশিদিন বাঁচেনি, কিন্তু তার খুব ভালো পল্লী গীতি গাইতেন। সে ওই গান টান গাইতো। আর তখন একটা দিন নতুন চালু হলো, পরে সেটা ওরা বললো যে হলো রেডিও কমিক, মানে সোনা কমিক, ও আচ্ছা, সোনা কার্টুন, কমিক না, কার্টুন, স্কিট আর কি, মানে অডিও স্কিট একটা ছোট ছোট অডিও কার্টুন। হ্যাঁ, ও এ কথা বললো ঠিক জোক নয়, অভিনয়ের মতো করে হচ্ছে সেটা। আচ্ছা, যাই হোক, তারপর তো হয়ে গেল। এই ডিসেম্বরে হলো। তারপর মুজিবুর রহমান কলকাতা এলো, বক্তৃতা দিল, এই তো তারপর চললো। তখন তো খুব একটা সুখের সময় গেল। ওরা প্রায় ওপেন করে দিল। পুরনো যারা সব বাংলাদেশি এখানে এনেছিল, তারা নিজের দেশে সহজেই যেতে পারলো। তারা এলো, খুব ভালো চললো। 71 থেকে 75 খুব ভালোই চলেছিল।